আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1905-এর বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। আমরা সবাই মোটামুটি প্রবাদটির সাথে পরিচিত যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যীশুখ্রিস্ট, জিসাস ক্রাইস্ট বা মুসলমানরা যাকে ঈসানবী মনে করেন, তার বাবার সম্পর্কে যে মিথ আছে, যে কাহিনী আছে, সেই একই কাহিনী যদি আমাদের সমাজের কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়, তাহলে আমরা তাকে কি বলবো? আমাদের সমাজের মধ্যে থাকা অনেকেই তাকে বেজন্মা বা আরও নানান কটু কথা বলে, কটাক্ষ, বিভিন্ন ট্যাগ দিয়ে ঘৃণা ছড়াবেন, যেটি আসলে স্পষ্টভাবে অন্যায়। কারণ কোনো ব্যক্তির দায় নেই তার জন্মের ক্ষেত্রে। তিনি কে, তার বাবা কে ছিলেন, মা কে ছিলেন, এটি ওই ব্যক্তিটি নির্ধারণ করেননি। সুতরাং কাউকে বেজন্মা বলা, অর্থাৎ তার জন্মের যে ব্যাকগ্রাউন্ড আছে, জন্মের পরিচয়, সেগুলো নিয়ে কটাক্ষ করা, খোঁটা দেওয়া, কটু কথা বলা অবশ্যই একে ভয়াবহ অন্যায়। ঠিক তেমনিভাবে আমাদের দেশের যারা রাজাকার হিসেবে পরিচিত এবং যারা রাজাকার হিসেবে প্রমাণিত, তাদের সন্তানদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করতে পারি না। কারণ তার বাবা বা তার দাদা রাজাকার ছিল, 1971-এর মহান মুক্তিযুদ্ধে ভয়াবহ যুদ্ধাপরাধ ঘটিয়েছে, কিন্তু সেই ঘটনার সাথে তো পরবর্তী প্রজন্ম কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। হ্যাঁ, যদি তারা তাদের বাবা দাদার এই যে অপরাধ, সেটাকে স্বীকার করে নিয়ে দুঃখ প্রকাশ করে, অবশ্যই তারা নিরপরাধ। এবং যদি উল্টোটা করে, অর্থাৎ তারা যদি মনে করে যে তার বাবা বা দাদা যে অপরাধ ঘটিয়েছে সেটা ঠিক ছিল এবং বর্তমানে এসেও তারা এই ধরনের অপরাধ করতে চায়, তাহলে অবশ্যই তারা রাজাকারের বাচ্চা, রাজাকার। যেমনটা গোলাম আজমের পুত্র এই ব্যক্তিটি, নাম তার আমান আজমি, বর্তমানে সে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য কান্নাকাটি শুরু করেছে সো কল্ড সংবাদ মাধ্যমদের সামনে গিয়ে। এমনকি মহান মুক্তিযুদ্ধে যাদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ আমাদের শহীদরা, তাদের যে সংখ্যা রয়েছে 30 লাখ, এই সংখ্যাটা নিয়েও সে আপত্তি তুলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন, এক প্রকার সুরও করেছেন। গগন হরকরার আমি কোথায় পাবো তারে, এই গানটির সুর থেকে ইন্সপায়ার্ড হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেটার মধ্যে কিছু পরিবর্তন এনে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি তিনি লিখেছেন এবং সেভাবে সুর করেছেন। তো পরবর্তীতে এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত হয়। বলা হয়ে থাকে যে এটি বঙ্গভঙ্গ রোধ করার জন্য আসলে এই গানটি লেখা হয়েছিল। এবং এই যে গোলাম আজম পুত্র, রাজাকারের বাচ্চা রাজাকার, যে কিনা তার বাবার অপরাধকে নিয়ে গর্ব করে এবং বিভিন্ন ধরনের অ্যালার্জি তাকে প্রকাশ করতে দেখছি আমাদের জাতীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে, তার মধ্যে অন্যতম জাতীয় সঙ্গীত পরিবর্তন। এরা প্রচণ্ড পরিমাণে হিন্দু বিদ্বেষী। হিন্দু বিদ্বেষ থেকে এসছে রবীন্দ্রনাথ বিদ্বেষ। বিভিন্ন মিথ তাদের বলতে শোনা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, আদতে কোনো প্রমাণ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এটি বঙ্গভঙ্গের জন্য লিখেছেন, কেন এটি আমাদের জাতীয় সঙ্গীত হবে? রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারের ব্লা ব্লা ব্লা। এই কথাবার্তাগুলো বলার মাধ্যমে তারা স্পষ্টভাবেই হিন্দুদের উপর বিদ্বেষ এবং শিল্প সংস্কৃতির উপরে বিদ্বেষ অব্যাহত রাখছে। তার যদি প্রচণ্ড পরিমাণে চুলকানি হয়ে থাকে, আমি আগেও বলেছি যে তাকে আয়নাঘরে যে রাখা হয়েছে, আওয়ামী লীগ যে অন্যায়টি করেছে, সেক্ষেত্রে আমি সমব্যথী। তার প্রতি অন্যায় হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা যথেষ্ট ক্ষমতা রাখে, সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি দেওয়ার ক্ষেত্রে, কিন্তু তাকে গুম করে রাখা, আয়নাঘরে রাখাটা কোনোভাবেই জাস্টিফাইড নয়। আওয়ামী লীগ এটি অন্যায় করেছে এবং এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিচারের আওতায় আনা হোক। তো দীর্ঘদিন আয়নাঘরে থাকার কারণে যদি তার মানসিক সমস্যা হয়ে থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে তার চিকিৎসা করানো উচিত।
কোনো প্রকার অ্যালার্জি থাকলে সেটিরও উপশম করা যেতে পারে, কিন্তু এইভাবে জাতীয় সঙ্গীতের উপরে বিদ্বেষ দেখাবে সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর যদি এটি বঙ্গভঙ্গের এই ঘটনার উপরে নির্মাণ করেও থাকেন, তাহলে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারবে না এমন কোনো যুক্তি আসলে এখানে ধোপে টিকবে না। প্রিয় বন্ধুগণ, রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালের 7ই আগস্ট মারা গেছেন। তখন ভারত স্বাধীন হয়নি, ভারত ভাগও হয়নি। 1947 সালে গিয়ে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে এবং বিভক্তও হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের যে জাতীয় সঙ্গীত, আসলে আমরা জানি যে জনগণ মন, এই গানটিকে তাহলে কেন ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর তো জানতেন না 1947 সালে ভারত স্বাধীন হবে এবং তার এই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত করা হবে। একই যুক্তিতে কোথায় বঙ্গভঙ্গ যাই কিছু হোক না কেন, এইটাকে ইস্যু করে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসির মতো এত চমৎকার গানকে যারা আসলে সরিয়ে দিতে চায় তারা কারা আমরা জানি। রাজাকারের বাচ্চা রাজাকার, যাদের আসলে 1971 থেকেই আমাদের এই দেশের প্রতি বিদ্বেষ। তাদের যে দল জামাতে ইসলামী, তারা 1971-এ আমাদের এই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, শুধু মুখে নয় কাজে তারা পাক হানাদার বাহিনীদের দোসর ছিল এবং আমাদের দেশে এই যে ধর্ষণ, মুক্তিযোদ্ধাদের হত্যা, লুণ্ঠন সব কিছুর সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল। যে অপরাধে এই রাজাকারের বাচ্চার বাবা গোলাম আজমকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, আদালতে প্রমাণিত হয়েছিল সে যুদ্ধ অপরাধ ঘটিয়েছে, অর্থাৎ যুদ্ধের সময় খুন, ধর্ষণ, লুটপাট সব কিছুই সে করেছে। পরবর্তীতে 2014 সালে জেলে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে অক্কা পায়। যাই হোক, এই রাজাকারের বাচ্চাদের হুঙ্কারের মাধ্যমে আসলে তারা যে আচরণটা করছে, মানে কিছুদিন ধরে জামাতের এই আমিরকে দেখতে পাচ্ছেন হিন্দুদের পক্ষে কথাবার্তা বলা, ভারতের পক্ষে কথাবার্তা বলা, এমন একটা ভাব যে তারা কোনো ইসলামিক দল নয়, একটা সেকুলার দল হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চাইছে। বস্তুত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তারা রাজাকার নয়, তারা যুদ্ধ অপরাধীদের দল নয়, এটা তারা বিভিন্নভাবে প্রমাণ করতে চাইছে। সেই প্রমাণের উপরে জল ঢেলে দিয়েছে এই রাজাকারের বাচ্চা রাজাকার এবং আওয়ামী লীগকে ব্যাপক বেনিফিট দিচ্ছে। দেখুন, ছাত্রদের যে গণ আন্দোলন, যৌক্তিক যে আন্দোলন, তারা কোটার যে বিলুপ্তি চেয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার মতো একজন ভয়াবহ রকমের স্বৈরাচারীকে কিভাবে ক্ষমতাচ্যুত করতে হয়। জামাত শিবির সহ বিএনপি বা অন্যান্য যারা জ্বালাও পোড়াওয়ে বিশ্বাস করে ব্যাপক ভাঙচুর, লুটপাট এগুলো অনেকবারই করেছে তারা তথাকথিত সরকার বিরোধী আন্দোলনের নামে, এবং তারা বরাবর ফেল করেছে। তারা যে কাজটি করতে পারেনি সেটি সাধারণ শিক্ষার্থীরা করে দেখিয়েছে, অর্থাৎ স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতাচ্যুত করে পালিয়ে যেতে বাধ্য করেছে। সেই যে বিজয়, সেই বিজয়কে নৎসাৎ করে দেওয়ার জন্য এই রাজাকারের বাচ্চা রাজাকার একটা অ্যালার্জি নিয়ে এসেছে। তাদের যে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, সেটা বাস্তবায়ন করতে চায়। তাদের হ্যাডাম ছিল না স্বৈরাচারী হাসিনাকে পরাজিত করার, সেই আসলে কোনো প্রকার রাজনৈতিক ব্যানার ছাড়া যে শিক্ষার্থীরা এই অর্জনটি তারা আমাদের করে দেখিয়েছে, তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে এই রাজাকারের বাচ্চা রাজাকাররা ঘোলা পানিতে মাছ শিকার করতে এসেছে। তাদের এই উদ্দেশ্য কখনোই কি সফল হবে? কোনোভাবেই হবে না। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করার ক্ষেত্রে গিয়ে কাজী নজরুল ইসলামকে সামনে আনেন। কাজী নজরুল ইসলাম একজন মুসলিম মনীষী হিসেবে দেখাতে চায়। আচ্ছা, কাজী নজরুল ইসলাম ধর্মে কর্মে আসলে কোন পর্যায়ে ছিলেন তা আমরা জানি। কাজী নজরুল ইসলাম কোনো অজ্ঞাত ব্যক্তি নন। এখন যদি বলা হয় কাজী নজরুল ইসলাম মুসলিমদের রিপ্রেজেন্ট করতেন, তাহলে আমি একজন মুসলিম অ্যাক্টিভিস্ট, যেমনটা জাকির নায়েকের মতো, তাই না? মানে কাজী নজরুল ইসলামের মতো একজন অসাম্প্রদায়িক মানুষকে যদি মুসলিমদের পক্ষ থেকে কবি বলা হয়, মুসলিমদের আসলে ধারক বাহক বলা হয়, তাহলে সেই যুক্তিতে আমি আসলে মুসলিমদের ধারক বাহক, একজন বিশাল ইসলামের খেদমতকারী। না জানি আরও 100 বছর পর আমাকেও না মুসলিমদের একজন বিশাল কর্তা এরা বানিয়ে দেয়। যাই হোক, এই ধর্মান্ধ শ্রেণী এবং ধর্ম ব্যবসায়ীরা আসলে আমাদের বিকাশের ক্ষেত্রে বড় ধরনের বাধা। তারা নানানভাবে তাদের
যে অ্যালার্জি, তাদের যে সেই 1971-এ শোচনীয় পরাজয় এবং তাদের পূর্বপুরুষদের এই দেশের মাটিতে যে শাস্তি নিশ্চিত করা হয়েছে, সেই সব থেকে ব্যাপক ক্ষোভ দেখাচ্ছে আমাদের উপরে। যারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভিন্নভাবে বিচলিত হচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে এই রাজাকারের বাচ্চা রাজাকারদের করতে দিন, তাদের যত ধরনের উন্মাদনা আছে তারা এগুলো এগুলো ঘটাবে আমরা জানি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখব। এই জাতিসংগীত পরিবর্তনের যে ডাক তারা দিচ্ছে, এটা যদি তারা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো প্রকার স্টেপ ফেলে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করব। আমরা আগামী 2-3 দিনের মধ্যে জাতীয় সঙ্গীত সমস্বরে একই সময়ে আমরা বিশ্বের যে যেখানেই আছি না কেন, আমরা আমাদের ফেসবুকে, আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে একসাথে জাতীয় সঙ্গীত আমরা গাইব, আমরা প্রচার করব। আমরা সবাই যার যার জায়গা থেকে জাতীয় পতাকাকে আমরা আমাদের প্রোফাইল পিকচার দেব। এরকম বিভিন্ন ইভেন্ট আমরা একত্রিত হয়ে ঘোষণা করার চেষ্টা করছি, পরবর্তীতে আপনারা জানতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, এই রাজাকারের বাচ্চা রাজাকারদের ব্যাপারে সচেতন থাকবেন এবং তাদের এই ধরনের উন্মাদনাকে আসলেই উন্মাদনা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তাদের দিকে নজর রাখি এবং দেখি তারা কিভাবে আমাদের এই সুজলা সুফলা বাংলাকে পাকিস্তান বানাতে চায়, কিভাবে তারা পাক সার জমিন সাতবাদ, তাদের যে পেয়ারে সঙ্গীত, সেটাকে এস্টাবলিশ করতে চায় আমাদের এই বাংলায়। নিশ্চয়ই আমরা সেই ব্যাপারে সচেতন থাকব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি শেয়ার করবেন সেই অনুরোধ জানাচ্ছি। যারা আমাকে ইউটিউবে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুকে দেখছেন, আমার এই পেজটি ফলো করতে পারেন। ধন্যবাদ।